উপসর্গের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। দেখেন, অনতি বিলম্বে সম্রাট সৈন্য সমভিব্যাহারে দুর্গম মরুপথে অভিযান করলেন। বাক্যটিতে উপসর্গ রয়েছে কয়টি? আমি বিশ্লেষণ করেছি। দেখেন, যে আমরা জানি যে কোনো শব্দের পূর্বে, মূল যে আমাদের শব্দগুলো আছে এই শব্দের পূর্বে যে অতিরিক্ত যে অর্থবিহীন অব্যয় বা শব্দাংশ বসে, আর সেগুলো আমাদের নির্ধারিত যে কয়টা উপসর্গ আছে তার মধ্য থেকে যদি হয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা কাউন্টে বা হিসাবে নিয়ে আসব। দেখেন, অনতি বিলম্বে শব্দটা ভাঙলে অন, অতি, বি, আর শেষে আছে লম্বে। এই যে লম্ব যে শব্দটা, এই শব্দটা আছে, এর পূর্বে তিনটা উপসর্গ যুক্ত হয়েছে। তাহলে মোট আসলো কয়টা? তিনটা। এইখানে সম্রাট শব্দটাকে ভাঙলে হয় সম্রাট। দেখেন, এখানে রাট বইলে কিন্তু কোনো শব্দ নাই, থাকতেও পারে, কিন্তু সেটা সম্রাটের সাথে সম্পৃক্ত হইয়া সেই শব্দটা কিন্তু সৃষ্টি হয় নাই। সুতরাং সম্রাট এটা কিন্তু আমাদের উপসর্গজাত শব্দ নয়, কারণ এই রাট কোনো অর্থবোধক শব্দ তৈরি হয় নাই। এই জন্য এখানে কিন্তু কোনো উপসর্গ নেই। আসার পরেরটায় সম, এই যে সম, অভি, কারণ মর সাথে কি একটা স্বরে রয়েছে, অভি, আর আমি বলছি জফালা মানে রস্বীকার, বি, আর আকার মানে স্বরেয়া, সম, অভি, বি, আ, আর এই যেখানে আছে হারে, হার শব্দটা আমাদের আছে। তাহলে এখানে আসলো কয়টা? চারটা। এরপরে আসেন দুর্গম। দূর, এটা কিন্তু আমাদের একটা কি আছে? উপসর্গ আছে। তাই এখানে আসলো কয়টা? একটা। অভিযান, অভি আমাদের একটা উপসর্গ আছে, তাহলে এখানে আসলো কয়টা? একটা। টোটাল আপনি কাউন্ট করে দেখেন, হয়েছে আপনার 9টা। অনতি বিলম্বে সম্রাট সৈন্য সমভিহার বেহারে দুর্গম মরুপথে অভিযান করলেন। আপনি বলতে পারেন সৈন্য এটাকে ভাঙলেন না কেন? কারণ সৈন্যকে ভাঙলে কোনো উপসর্গ আসে না। মরুপথে, মরুকে ভাঙলে আমাদের নির্ধারিত খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ, এর মধ্যে যে উপসর্গগুলো আছে তা কোনোটাই আসে না। অভিযানের অভিটা একটা উপসর্গ, করলেনের কর কোনো উপসর্গ নাই। সুতরাং এই বাক্যটা বিশ্লেষণ করলে আমরা সর্বমোট উপসর্গ পাচ্ছি 9টি। যাই হোক, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধারণ করে বিষয়টা দেখার চেষ্টা করেন। আসলে এগুলো আমি ঢাকা ইউনিভার্সিটি খ এবং ঘ ইউনিটের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অনুসারে করছি। দেখেন, এরকম আর একটা প্রশ্ন, দুর্নীতির কারণ, দেখেন এইভাবে আসতেছে, দুর্নীতির, এটা দীর্ঘিকার, দুর্নীতির কারণ অনুসন্ধান, অনুসন্ধান, দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, অত্যাবশ্যক। আচ্ছা, এখন আমরা খেয়াল করেন, যদি এখানে বলা হয় এই বাক্যটিতে কয়টি উপসর্গ রয়েছে, খুব সহজ, আমরা এটা কিন্তু সহজেই ভাঙতে পারি। দেখেন, দূর, এখানে দুর্নীতি শব্দটার মধ্য থেকে আসে কি? দুর্নীতি। দেখেন, এই নীতিটা মূল শব্দ, তার পূর্বে দুর্যোগ হয়েছে, এটা একটা উপসর্গ। সুতরাং এখানে কয়টা আছে? একটি। কারণের মধ্যে কোনো উপসর্গ নাই, কারণ আমরা যদি এখানে লিখি কা রন অথবা ক আরন, কোনোটাই কিন্তু কোনো উপসর্গ আসে না। অনুসন্ধান যদি আমরা এটা বলি, দেখেন, অনু একটা উপসর্গ, সম, সম মানে সম, তারপর কি আসতেছে? ধান। ধান আমাদের মূল শব্দ, অনু এবং সম, এখানে দুইটা উপসর্গ চলে আসছে। এরপরে আসে অত্যাবশ্যক। আমরা জানি জফালা মানে রস্বীকার, তাহলে বিষয়টা কি? অতি। আচ্ছা, এখন এখানে আকার মানে একটা স্বরেও আসে, কিন্তু বিষয়টা হলো মূল শব্দটা হলো আবশ্যক। কারণ
বর্ষক কিন্তু কোনো শব্দ নাই, যে কারণে এখানে আটা কিন্তু আমাদের উপসর্গ হচ্ছে না, অতি একটাই উপসর্গ। সুতরাং এই বাক্যে আমাদের সর্বমোট উপসর্গ আছে 4টি। কারণ এটি কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ আবশ্যক একটা শব্দ আছে, বর্ষক তো কোনো শব্দ নেই। অর্থাৎ আপনাকে শব্দটা থাকতে হবে, যে শব্দটা আছে এই শব্দের পূর্বে যদি অতিরিক্ত কোনো কিছু যোগ হয়, সেটা যদি আমাদের খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ অথবা বিদেশি উপসর্গ কোনোটার মধ্যে পড়ে, তখন আমরা ওটাকে উপসর্গ বলে অভিহিত করব, অন্যথায় নয়। যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। আমি নেক্সট কোশ্চেনে চলে আসছি এবং খুব স্বাভাবিকভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। দেখেন, সংস্কৃত উপসর্গের উদাহরণ। সংস্কৃত উপসর্গের উদাহরণ, সংস্কৃত উপসর্গের উদাহরণ। এখন আপনি খেয়াল করেন, সংস্কৃত উপসর্গের উদাহরণ এখানে মনে করেন কত লিখছে, নিখোঁজ। এখানে নি একটা উপসর্গ, এটা কি সংস্কৃত উপসর্গ নাকি বাংলা উপসর্গ? খতে আসেন, লেখা আছে নিগ্রহ। আসেন, এই নিটা সংস্কৃত উপসর্গ নাকি বাংলা উপসর্গ? কারণ আমরা জানি আশুবিনি, কিছু কথা জানি। আবার দেখেন, গ নাম্বারে দেখেন আছে হলো নিখুঁত। নিখুঁত, এখানে নি সংস্কৃত উপসর্গ নাকি বাংলা উপসর্গ? ঘতে আসেন নীলাস। দেখেন, সবটিতে নিযোগ করা আছে। এই নি সংস্কৃত উপসর্গ নাকি বাংলা উপসর্গ আমাদের বুঝতে হবে। সো আপনি কিন্তু এখানে সহজেই আপনার যে বই আছে সেইখানে নি উপসর্গ বাংলা যে কয়টা আছে আপনি সেই কটার মধ্যে আগে চলে যান। নিতে বাংলায় যে কটা আছে আপনার, নিখুঁত সরাসরি লেখা আছে, নিখুঁত তার মানে এটা হবে না, কাটা। তারপরেরটা আছে নিখোঁজ, এটা হবে না। আচ্ছা, তারপরেরটা আছে নীলাস, এটা হবে না। তারপরেরটা আছে নিভাস, নিরেট, এগুলো কিন্তু নেই আমাদের। অলরেডি আমরা কিন্তু বুঝতে পেরেছি আমাদের মূল অ্যান্সারটা হবে কি, নিগ্রহ। আর এটা মনে রাখার জন্য আমি এরকম কিছু, আপনারা চাইলে এরকম কিছু টেকনিক অবলম্বন করতে পারেন। যে ধরেন, একজন নিখুঁত মনের মানুষ, নিখুঁত অর্থাৎ যার ভিতরে কোনো খোদ নেই, নিখুঁত মনের মানুষ হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেলেন। যদিও তার নীলাস স্ত্রী এই ভেবে নিরেট হয়ে গেলেন যে সে আর, যেহেতু স্বামী হারিয়ে গেছে, ভাঁজ করে আর কি করতে পারবে না, কাপড় পরিধান করতে পারবে না। সুতরাং নিভাস কাপড়ই তাকে পরিধান করতে হবে এরপরের থেকে, যেহেতু স্বামী হারিয়ে গেছে। কি আমরা মনে রাখতে পারি, নিখুঁত মনের মানুষ একদিন নিখোঁজ হয়ে গেল, তার নীলাস স্ত্রী নিরেট হয়ে গেল, কারণ সে ভাবলো আমি হয়তো আর কখনোই ভাঁজ করা কোনো কাপড় পরিধান করতে পারবো না, আমি বিধবা হয়ে গেছি, আমাকে নিভাস কাপড় পরিধান করতে হবে। তাই সহজেই আপনি মনে রাখতে পারেন, নিখুঁত, নিখোঁজ, নীলাস, নিভাস এবং নিরেট, এখানে যে 5টা শব্দ দেওয়া আছে, এই 5টা শব্দ আপনার বাংলা খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ। এই 5টা শব্দের মধ্যে যে নিয়ে আছে, এরপরে বাদ বাকি যারা আসবে তারা নিঃসন্দেহে সংস্কৃত উপসর্গের উদাহরণ হবে। সো নিখোঁজ, নিখুঁত এবং নীলাস, এই 3টা আমাদের বাংলা উপসর্গের নিতে পড়ে গিয়েছে। যেহেতু আমাদের আ, সু, বি, নি এই 4টা সংস্কৃত এবং খাঁটি বাংলা সব উপসর্গেই আছে, সুতরাং এই 4টাকে আপনি আলাদাভাবে টেকনিকে মনে রাখতে পারেন। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় আমি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, যাই হোক, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন, কারণ কষ্ট করে ইউটিউবের ভালো ভালো অংশগুলো দেখতে কিন্তু আমাদের যথেষ্ট আগ্রহ থাকে, মানে কষ্ট লাগে। কিসের জন্য? আমাদের খাঁচিলত হলো নানান কিছু দেখা। তো আমাদের এই কয়টা দিন নানান কিছু দেখা থেকে আমরা যথেষ্ট নিজেদেরকে বিরত রাখবো, কারণ আমাদের সামনে কি আসতেছে,
ভর্তি যুদ্ধ। ভর্তি যুদ্ধ আমাদেরকে যুদ্ধ করতে যেতে হবে, আর এই যুদ্ধ করতে যাওয়ার জন্য অস্ত্র হিসাবে আমাদের অধ্যয়নকে কি করতে হবে? আমাদের যে অধ্যয়ন আছে এই অধ্যয়নকে আমাদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা কাজে লাগাবো। তো আপনারা নীলাস প্রকৃতির যারা আছেন তারা কিন্তু ভর্তি যুদ্ধ থেকে নিঃসন্দেহে নিখোঁজ হয়ে যাবেন। এক সময় আপনাকে দেখে অনেকে নিরেট হয়ে থাকবে, কারণ আপনার থাকবে না কোনো লাশ, আপনি হয়ে যাবেন নীলাস। কি মনে থাকবে না? আচ্ছা দেখেন, এখানে প্রলয় শব্দের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে, আমরা এই যে কথাটা দেখলাম, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, প্রলয় শব্দের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো আমরা প্রথমে লক্ষ্য করি ক। আপনি প্রলয় শব্দটা দেখে, লয় শব্দের অর্থ কিন্তু ধ্বংস হওয়া, প্রলয় মানে একদম ধ্বংস হয়ে গেছে কিন্তু এমন বোঝাইতেছে। তার মানে প্রটা কি করছে? আপনার লয় বা ধ্বংসটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, তাই না? যেমন আমরা যদি কখনো দেখি এরকম তাপ, মানে তাপ মানে কিন্তু তাপ, যদি আমি বলি প্রতাপ, তাপটাকে আর একটু বাড়াই দিলাম না? আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম ধান, এটি কিন্তু আমি অর্থগত চেঞ্জ করলাম প্রধান, কিন্তু এখানে আমি তাপটাকে বাড়াই দিছি প্রতাপ, অর্থাৎ এখানে এটার কিন্তু অর্থের পরিবর্তন ঘটে নাই, কিন্তু অর্থের সম্প্রসারণ ঘটছে, আর এখানে অর্থের পরিবর্তন ঘটছে। তাই আপনি কি এখানে বলা হয়েছে প্রলয়ের প্র কোন উপসর্গ, প্রলয়ের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? লয় মানে ধ্বংস হওয়া, তো প্রলয় মানে ধ্বংসটার গতিটা আর একটা বাড়াই দিচ্ছে। তার মানে এখানে পুরোটা কি এটা বিপরীত অর্থ নিয়ে আসছে? আপনার কি মনে হয় প্র বসানোর কারণে লয়টা কি আপনার ধ্বংস থেকে উৎপন্ন হয়ে গেছে, বিপরীত অর্থ প্রদান করতেছে? অবশ্যই না। আচ্ছা, তাহলে এটা কি অর্থ প্রদান করতেছে? খ, গতি অর্থ প্রদান করতেছে? না। কিসের গতি অর্থ প্রদান করবে? আচ্ছা, তার মানে কি এটা কি অর্থ প্রদান করতেছে? আধিক্য অর্থ প্রদান করতেছে? হ্যাঁ, আধিক্য, কারণ এটা সম্প্রসারণ ঘটছে অর্থের। আচ্ছা, তার মানে কি এটা প্রকৃষ্ট অর্থ প্রদান করতেছে? আচ্ছা, এখানে প্রকৃষ্ট মানে কি? যেটা আরো বেশি কৃষ্ট, তাই না? তো এখানে প্রকৃষ্ট অর্থ প্রদান করছে না। তো আপনি সরাসরি আপনার যে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই আছে সেখানে আপনি চলে যান, দেখেন, আপনি খুঁজেন কোথায় প্রো আছে, দেখেন শুরুতেই প্রো আছে। দেখেন প্রোতে লেখা আছে প্রকৃষ্ট বা সম্যক অর্থে আছে প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত, একটাও মেলে না। খ্যাতি অর্থে আছে প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব, একটাও মেলে না। আচ্ছা, আধিক্য অর্থে আছে প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার। এর মানে আমরা বুঝতেছি কিন্তু প্রগাঢ় মানে আরো গাঢ় করছে, প্রচার মানে প্রচার বাড়িয়ে দিছে, আচ্ছা প্রবল মানে বল বাড়িয়ে দিছে, প্রসার মানে সার তার আধিক্য আরো বাড়িয়ে দিছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি। আর গতি অর্থে ব্যবহৃত হয়েছে প্রবেশ আর প্রস্থান। আর ধারা বা পরস্পরা বা অনুগমিত অর্থে ব্যবহৃত হয়েছে প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য। এই যে আপনি এই কয়টা প্র দিয়ে যদি মুখস্থ থাকে তাহলে এটা আপনার জন্য কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবেন, এবং আপনি বুঝতে পারতেছেন এখানে যেটা আমাদের অ্যান্সার আসলো সেটা হলো আধিক্য। প্রলয় শব্দের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আপনি যদি একটু সহজ মাথায় ঠান্ডা ব্রেনে স্বাভাবিকভাবে চেষ্টা করেন তাহলে তো আপনার না পারার কিছু নাই রে ভাই, না পারার কিচ্ছু নাই। আর যখন আপনি না পারেন এর অর্থ হলো আপনি পড়াশোনা থেকে নিজেকে নিখোঁজ রেখেছেন। একসময় কিন্তু আপনার নীলাজ ভাবভঙ্গিটা চলে আসবে, কল্পনাও করতে পারবেন না পৃথিবীটা কতটা বাস্তব। আচ্ছা, আমি আর একটা শব্দ, শেষ শব্দ, দেখেন এখানে একটা শব্দ লিখলাম আগমন, এই শব্দটা লিখলাম আগমন শব্দটির, আচ্ছা আমি আপনাদের উপরে বিচারের ভার দিয়ে দেব, শব্দটির আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এত না লিখলেও চলতো,
তবে এখানে দেখেন ক নাম্বারে লিখলাম আমরা পর্যন্ত অর্থ। আচ্ছা, খ নাম্বারে লিখলাম আমরা ঈষৎ। ঈষৎ মানে হালকা। আচ্ছা, গ হলো সদৃশ। সদৃশ মানে মতো। এইখানে এইটা ই চলে গেল, দুঃখিত, আপনারা এটাকে ধরে নেবেন সদৃশ। আচ্ছা, ঘ এখানে বলছে বিপরীত। আচ্ছা বলেন তো আপনার মতে কি মনে হয় কোনটা হবে? আগমন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যন্ত অর্থে, যেমন আপাদমস্তক, পা হতে মাথা পর্যন্ত। আপনার কি মনে হয় এটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, সৎ শব্দের অর্থ হালকা। এটা কি হালকা গমন বুঝাইতেছে, নাকি সদৃশ মতো গমনের মতো বুঝাইতেছে, নাকি বিপরীত বুঝাইতেছে? খেয়াল করেন, কেউ যদি আপনাকে বলে যে আমি ঢাকা গমন করছি, আচ্ছা এর মানে কি বলেন তো? সে ঢাকা যাচ্ছে, এই কিন্তু বোঝাচ্ছে। আচ্ছা, এখন যদি বলেন আমি এইমাত্র আগমন করলাম, এর মানে কি? আমি এইমাত্র আসলাম। তাহলে আগমন শব্দের অর্থ হলো আসা, আর গমন শব্দের অর্থ হলো যাওয়া। কি হইলো অর্থটা? ইনি কি করছে? গমনটাকে বিপরীত করে ফেলেছে। বুঝতে পারছি? খুব সহজ। দেখেন, গমন শব্দের অর্থ যাওয়া, আর আগমন শব্দের অর্থ আসা। যাওয়া আর হলো আসা। কি আপনাদের মধ্যে কি সৃষ্টি হয়েছে এখন উপসর্গের প্রতি ভালোবাসা? তাই অনেক পড়াশোনা করেন, ভালোভাবে পড়াশোনা করেন, শুদ্ধভাবে পড়াশোনা করেন, নিখোঁজ নিলাস যেন আপনি না হন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই। খোদা হাফেজ।